অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেটিতে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে সপ্তম বেতন কমিশন যে গঠন করা হলো এবং তার যে বিভিন্ন পদে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরও কিন্তু উল্লেখ করা আছে। তার পাশাপাশি এই বেতন কমিশনে মূলত কোন বিষয়টিকে মাথা রাখা হচ্ছে, কিভাবে সুপারিশ করা হতে পারে, কত দিনের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে, সামগ্রিক বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি জাস্ট মেন যে জায়গাগুলো, আসল জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সম্পূর্ণ যে বিজ্ঞপ্তি তার একদম সরাসরি বাংলা অনুবাদ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি মনে করেন আপনাদের এটা প্রয়োজন আছে, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আমি জাস্ট আসল জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এখানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের তরফ থেকে 22 তারিখে জারি করা যে বিজ্ঞপ্তি, সেখানে কিন্তু স্পষ্টতই বলছে যে সপ্তম বেতন কমিশন কিন্তু গঠন করা হয়েছে এবং যার বিভিন্ন পদাধিকারী যারা আছেন, প্রথম হচ্ছে চেয়ারপারসন শ্রী অতনু চক্রবর্তী, তার দেখুন পোস্টও বলে দিয়েছে না, তিনি IAS অবসরপ্রাপ্ত সচিব ভারত সরকারের এবং অর্থনৈতিক বিষয়ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে ইনি কিন্তু চেয়ারপারসন হয়েছেন। আর সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়, ডক্টর পার্থপ্রতিম পাল এবং শ্রী দেবী প্রসাদ করণম বলে কিন্তু এনারা কিন্তু নিযুক্ত হয়েছেন। দেখুন, এখানে মূলত কি বিষয়গুলিকে মাথায় রাখা হয়েছে না, এখানে বলেছে যে মূলত বিভিন্ন যে সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনার যারা আছেন, যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বিভিন্ন পিওরলি গভর্নমেন্ট থেকে শুরু করে বিভিন্ন যারা এডেড সংস্থার কর্মচারী আছেন, তো প্রত্যেকের কথা মাথায় রেখে তাদের বেতন, তাদের ভাতা এবং অন্যান্য যে সমস্ত সুবিধা আছে, তো তার কি পরিবর্তন করা যায় সেই বিষয়ে কিন্তু সুপারিশ করার জন্য কিন্তু এই বেতন কমিশন গঠন করা হয়েছে। তো এক্ষেত্রে কাদেরকে ছাড়া কাদেরকে বাদ রাখতে বলা হয়েছে, দেখুন এখানে স্পষ্টত উল্লেখ করেছে পশ্চিমবঙ্গ সরকারের বিধি প্রণয়ন নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণ, সর্বভারতীয় পরিষেবা, পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় পরিষেবা এবং যে সকল পরিষেবার ক্ষেত্রে ইউজিসি বা AICTE বা ICAR এর বেতন কাঠামো প্রযোজ্য, সেই সকল পরিষেবা সদস্যগণকে ছাড়া কিন্তু এটি কিন্তু গঠন করার কথা কিন্তু বলা হচ্ছে। এবং তার পাশাপাশি দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলা হচ্ছে না, এই যে বেতন কমিশন তার প্রধান উদ্দেশ্য কি, দেখুন তার প্রধান উদ্দেশ্য বলেছে যে কর্মচারীদের চাকরির শর্তাবলী পর্যালোচনা করবে এবং তার পাশাপাশি সরকারি চাকরিতে মেধা আকর্ষণ ও ধরে রাখার উপযোগী একটি পারিশ্রমিক কাঠামো কিন্তু সুপারিশ করাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য, যার মাধ্যমে কর্মসংস্কৃতিতে দক্ষতা বাড়বে, জবাবদিহিতা বাড়বে এবং দায়িত্ববোধের কিন্তু বিকাশ বা প্রসার ঘটবে বলেই মনে করা হচ্ছে। তো এইটা হচ্ছে এই বেতন কমিশনের প্রধান উদ্দেশ্য। দেখুন, এই বেতন কমিশনের ক্ষেত্রে একটা বিশেষ পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। এখানে স্পষ্টতই যেটি উল্লেখ করেছে যে যদি প্রয়োজন পড়ে তাহলে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশসমূহের বিষয়ে ভারত সরকারের যে সিদ্ধান্ত সেটিও কিন্তু মনে করলে বিবেচনায় আনা যেতে পারে। তার মানে কেন্দ্র সরকারের যে অষ্টম বেতন কমিশনের যে সুপারিশ সেটিকে প্রয়োজন মনে করলে কিন্তু অবশ্যই বিবেচনার মধ্যে আনা যেতে পারে বলে এখানে স্পষ্টতই কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কত দিন, সময়সীমা বিষয়ে কি বলা আছে। দেখুন, সময়সীমার বিষয়ে এখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে কমিশন যত দ্রুত সম্ভব তাদের সুপারিশসমূহ দাখিল করবে এবং এই প্রস্তাবনা প্রকাশের তারিখ থেকে 6 মাসের মধ্যে অথবা রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় বিবেচিত বর্ধিত সময়ের মধ্যে তা দাখিল করা বাঞ্ছনীয়। তার মানে কি বলছে, এই কমিশন গঠনের পর 6 মাস অথবা রাজ্য সরকার যদি পরে ভবিষ্যতে প্রয়োজন মনে করে যে সময় একটু বাড়ানো হলো, তো তার মধ্যে কিন্তু এই যে কমিশনের যে সুপারিশ সেটি কিন্তু দাখিল করতে হবে। তার মানে ম্যাক্সিমাম 6 মাস কিন্তু সময় এখানে বেঁধে দেওয়া হয়েছে আপাতত। তবে এটিও বলেছে যে তবে প্রয়োজনে সুপারিশসমূহ চূড়ান্ত হওয়ার পর অথবা সরকার ইচ্ছা করলে কমিশন যে কোনো বিষয়ে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পাঠানোর বিষয়টি কিন্তু বিবেচনা করা যেতে পারে বা করতে পারে। তার মানে সুপারিশ চূড়ান্ত হওয়ার পরও বা সরকার যদি মনে করে তাহলে কমিশন কিন্তু অন্তর্বর্তীকালীন যে কোনো প্রতিবেদন পাঠাতে অবশ্যই পারে, এটি কিন্তু একদম পরিষ্কার উল্লেখ করে দিয়েছে। এবং এটিকে কলকাতা গেজেটে বিশেষ সংখ্যায় প্রকাশ করার কথাও বলা হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবের তরফ থেকে কিন্তু এই অর্ডারটি জারি করা হয়েছে। আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই এটিকে ডাউনলোড করতে পারেন। এক্ষেত্রে কাদেরকে এখানে সংযোজন করা হয়েছে, দেখুন কাদেরকে এগুলি ফরওয়ার্ড করা হয়েছে, কোন কোন প্রতিষ্ঠানকে। দেখুন, সরকার পৃষ্ঠপোষিত বা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে শুরু করে গ্রন্থাগার, পলিটেকনিক এবং জুনিয়র টেকনিক্যাল স্কুল থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন, রাজ্য
নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ কলেজ পরিষেবা কমিশন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশন, অনগ্রসর শ্রেণী কমিশন, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এই বিষয়টিকে ফরওয়ার্ড করা হয়েছে। তার পাশাপাশি যে সমস্ত পদাধিকারী আছেন তাদেরকেও কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। দেখুন তাদের এখানে নামগুলি কিন্তু পরপর উল্লেখ করা আছে। বিভিন্ন সংস্থা, বিভিন্ন বোর্ড, বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি, পদাধিকারী প্রত্যেককে কিন্তু এই যে সুপারিশ বা এই যে অর্ডার, এই অর্ডার কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। তো আপাতত যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যে সপ্তম পে কমিশন গঠনের কোনো বিজ্ঞপ্তি কেন সামনে আসছে না, তো তাদের জন্য বলবো অবশ্যই একটা ভালো খবর। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু সপ্তম বেতন কমিশন গঠনের যে সুপারিশ বা যে অর্ডার, সেই অর্ডার কিন্তু জারি করা হয়েছে এবং এটি সরাসরি বাংলায় অনুবাদ করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন দেখার বিষয় যে এটি কবে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের জন্য লাগু হয়, তো তার অপেক্ষায় থাকবো। এটুকুই আপডেট ছিল। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন।